দিনটা কবে ছিল? দিনটা ছিল 4 মে ফল ঘোষণা হয় 2026 বিধানসভার। 4 মে তৃণমূলের হার। আজ 3রা জুন, ইতি তৃণমূল। এ প্রশ্ন উঠছে, প্রশ্ন তো আরও অনেক উঠছে। তার কারণ তৃণমূলে ভাঙন। 59 জন বিধায়কের চিঠি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কিছুক্ষণ আগে নওশাদ আলী কক্ষে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর এবার কি জানা যাচ্ছে, সরাসরি বিধানসভা চত্বর থেকে আমার সঙ্গে আবির রয়েছে। আবির, বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অতনু, তার আগে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে নওশাদ আলী কক্ষ ছেড়ে বেরিয়ে বিধানসভার অধ্যক্ষের ঘরে ঋতব্রত, সন্দীপন সহ বাকি যারা বিধায়করা রয়েছেন তারা পৌঁছে গেলেন এবং বিধানসভার অধ্যক্ষ তাদেরকে 11টা 15 সময় দিয়েছিলেন। বিধানসভার অধ্যক্ষ 11টা বেজে 14 তিনি এখানে এসে পৌঁছন। এতক্ষণ সময় পর্যন্ত নওশাদ আলী কক্ষে বৈঠক চলল। এই নওশাদ আলী কক্ষের বৈঠকের মধ্যে কি দাবি তারা করতে চলেছেন, কেন তারা দাবি করতে চলেছেন, তার মধ্যে একাধিক বিধায়ক তারা সেই বক্তব্য প্রকাশ করেন। আমাদের কাছে সূত্রের যেটা খবর, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিনহা, অন্যদিকে হচ্ছে আমরা দেখেছি রথিন ঘোষ, শিউলি সাহার মতো যারা রয়েছেন তারা প্রত্যেকেই বৈঠকের মধ্যে তারা তাদের বক্তব্য রেখেছেন এবং আসলে কেন আজকের দিনটার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে তারা মনে করেছেন সেই সংক্রান্ত বক্তব্য তারা তার মধ্যে রাখেন। এবং এরপরেই আমরা দেখি যে নওশাদ আলী কক্ষ ছেড়ে বেরিয়ে তারা এই মুহূর্তে বিধানসভার অধ্যক্ষের ঘরে তারা পৌঁছেছেন। এবার বিধানসভার অধ্যক্ষের কাছে এই যে বৈঠক হলো, সেই বৈঠকে তারা যে নীতি গ্রহণ করেছেন বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার একটি চিঠি তৈরি করা হয়েছে এবং সেখানে সমস্ত বিধায়কদের যে স্বাক্ষর থাকছে সেই স্বাক্ষর সম্বলিত চিঠি তারা জমা দেবেন। এবার দুটো বিষয় হতে চলেছে। প্রথমত, এক, বিধানসভার অধ্যক্ষ হাতে যে চিঠি পেলেন সেই চিঠি পাওয়ার পর তিনি আজকে দ্বিতীয়ার্ধে বা আগামী 1-2 দিনের মধ্যে তিনি জানিয়ে দিতে পারেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ যে 60 বিধায়ক তার কাছে যে চিঠি পাঠিয়েছেন সেখানে তারা যার যার নাম দিয়েছেন। এখনো পর্যন্ত যা খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবেই সেখানে উল্লেখ করা হচ্ছে। সেই চিঠি যাওয়ার পর তিনি ঘোষণা করে দিতে পারেন যে বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে বাকি বিধায়করা রয়েছে। তো এর বাইরে যে কজন বিধায়ক এখানে সই করেছেন তার পরেও পুরনো তৃণমূলপন্থী বিধায়কদের মধ্যে অনেক এখনো পর্যন্ত রয়ে গেছেন। তারা যদি বিধানসভার কক্ষের মধ্যে দাঁড়িয়ে যখন অধিবেশন শুরু হবে তারা দাবি জানাতে শুরু করেন যে তারা তৃণমূল, তারা জানতে চান যে কারা বিধায়করা সই করেছেন, তাদের দাবিকে মান্যতা দেওয়া হোক, তাহলে বিধানসভার অধ্যক্ষ দুটি সিদ্ধান্ত নিতে পারেন। এক, বিধানসভার অভ্যন্তরে অধিবেশন কক্ষের মধ্যে ফ্লোর টেস্ট হতে পারে। 2, বিধানসভার মধ্যে কারা ঋতব্রত, সন্দীপনদের পক্ষে রয়েছে, বাকিরা কারা কার পক্ষে রয়েছে সেই সংক্রান্ত ভোটাভুটি করা হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা জয় হাসিল করে নিতে পারবেন তাদেরকেও বিধানসভার অভ্যন্তরের মধ্যে তাদের হাতে যে বিরোধী দলনেতার যে মর্যাদা, সেই বিরোধী দল হিসেবে যে মর্যাদা সেটা তাদের হাতে দিয়ে দেওয়া হতে পারে। আমি স্পষ্ট হতে পারবো যে আরেকবার স্পষ্ট হতে চাইবো, এই যে দুটো সিদ্ধান্ত যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন, এই দুটো সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে আমি জানতে চাইবো কি কি সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার এখানে। অতনু, অঙ্কটা পরিষ্কার। 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার মধ্যে 2 জনকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, অর্থাৎ 78 রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। চিঠিতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 60 জন মতো সই করেছেন, তাহলে বাকি থাকলো হচ্ছে 18 জন যারা সে অর্থে পুরনোপন্থী তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে তারা থাকবেন। এখন বিধানসভার অধিবেশন শুরু হবার পর তারা যদি দাবি করেন যে বিরোধী দল হিসাবে মর্যাদা তাদের হাতে দিতে হবে, তার কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিতে তারা একটি রীতির কথা উল্লেখ করেছেন। সেই চিঠির রীতিতে তারা কি লিখেছেন? তারা লিখেছেন যে যেদিনকে প্রোটেম স্পিকারের হাত থেকে স্পিকারের হাতে দায়িত্ব যায় সেই সময় কি দেখতে পাওয়া যায় যে শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তারা স্পিকারের চেয়ারের দিকে নিয়ে যাচ্ছেন, প্রোটেম স্পিকারকে সরিয়ে স্পিকারকে সেখানে বসানো হয়েছে। ফলে সেই রীতিকে মাথায় রেখে যদি তারা বিরোধী দল হিসেবে তারা যদি মর্যাদা পেতে চান তাহলে সেই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করতেই পারেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে চিঠি পাওয়ার পর যদি অধ্যক্ষের তরফ থেকে এই চিঠিকেই মান্যতা দিয়ে দেওয়া হয় তাহলে ঋতব্রত, সন্দীপন বা বাকি যারা এই গ্রুপের ব্লকের মধ্যে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা স্বীকৃতি পেয়ে যাবেন। যদি মনে করা হয় যে বিধানসভার অধিবেশনের মধ্যে অন্য পক্ষের তরফ থেকে দাবি তোলা হচ্ছে তাহলে নিয়ম অনুযায়ী ফ্লোর টেস্ট, অর্থাৎ ঋতব্রত, সন্দীপনদের পক্ষেই যে সর্বাধিক বিধায়করা রয়েছেন
তাদের কাছে এই যে সংখ্যা প্রচুর রয়েছেন সেই সংক্রান্ত প্রমাণ তাদেরকে সেখানে দিতে হবে। সেই প্রমাণ দেওয়ার দুটো উপায় রয়েছে, এক ধনী ভোটের মধ্যে, দ্বিতীয়ত হচ্ছে যে স্লিপে যে ভোটাভুটি হয় তার মধ্যে দিয়ে। তবে এক্ষেত্রে সেই সম্ভাবনাগুলো গড়াবে না বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তার কারণ বিধানসভার অভ্যন্তরে আজকে যেমন চিঠি নিয়ে তারা জমা দিতে চলেছেন, একই সঙ্গে হচ্ছে যেহেতু এতগুলো বিধায়ককে তারা এখানে নিয়ে এসছেন, অধ্যক্ষের সামনে নিয়ে এসছেন, ফলে তাদের যে প্রত্যেকের সমর্থনের যে প্রস্তাব, সেই সমর্থনের প্রস্তাব তারা আজকে জমা করে দিতে পারেন। ধন্যবাদ আবির। এখন এই নৌসার আলী কক্ষের বৈঠক শেষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছেন, তারা স্পিকারের কাছে গিয়েছেন এবং এখনো পর্যন্ত ভিতরের খবর যা জানা যাচ্ছে তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারেন, অন্তত যারা যারা বৈঠকে ছিলেন, যারা সই করেছেন তারা সেই দাবিতেই সই করেছেন, এবং পাশাপাশি সহকারী দলনেতা হতে পারেন সন্দীপন সাহা, জাভেদ খান, মুখ্য সচেতক আক্রুজ্জামান, এরকমই জানা যাচ্ছে। একের পর এক বেসুরো বিধায়ক এবং যারা যারা এসেছেন, যারা যারা এই বৈঠকে ছিলেন 59 জন। আমরা যদি একটু দেখি যে জেলা ভিত্তিক কারা এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নাম উঠে আসবে সেখানে। কি নাম উঠে আসবে? আসবে কুলপির বর্ণালী ধারার নাম, মহেশতলা সুভাষিস ধারা, পাথর প্রতিমা, সমীর জানা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার একাধিক নাম উঠে আসবে, হাওড়ার একাধিক নাম উঠে আসবে, ডোমজুড়ের তাপস মাইতি, দক্ষিণ 24 পরগনার কথা বলছিলাম বাসন্তী নীলিমা মিশ্র, ওদিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মোহাম্মদ নূর আলম, সুজাপুরের সাবিনা ইয়াসমিন, রঘুনাথগঞ্জের আক্রুজ্জামান, কেশপুরের শিউলি সাহা, রথিন ঘোষ, উত্তর 24 পরগনা মধ্যমগ্রামের, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, চাঁচলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাকরাইল, পাঁচলা, হাওড়া মধ্যর অরূপ রায়। যারা এসেছেন, যারা এই বৈঠকে ছিলেন, তারা তাদের বক্তব্য একটু শুনবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। অ্যাকচুয়ালি আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখো, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। যা হবে। সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, একের পর এক ঘটনা তুমি বলছিলে একটু আগেই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন, স্পিকারের ঘরে তারা রয়েছেন। এই যে সিদ্ধান্ত, মানে বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব বা এক ধরনের নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। এই ঘটনার একটা শেষ আছে, তা হলো হয় একটা নব তৃণমূল বা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই মেনে নিতে হবে, যেহেতু বেশিরভাগ বিধায়ক তাকেই মেনে নিচ্ছেন বা সেইভাবে হিসেবে সই করছেন, পুরোটাই স্পিকারের হাতে আছে। এই সিদ্ধান্ত কবের মধ্যে হতে পারে, কতদিনের মধ্যে আমরা জানতে পারি? প্রথমত হচ্ছে যদি দলের নাম এবং প্রতীক নিতে হয়, তাহলে নাম এবং প্রতীক নিতে গেলে লোকসভা এবং রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তার 2/3কেও তাদেরকে অন্যত্র সরতে হবে, এবং সেটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। তাদের কাছে আবেদন করার পর তারা সিদ্ধান্ত নেবেন। এখন যে প্রক্রিয়াটি বিধানসভার অভ্যন্তরে চলছে সেটা হচ্ছে বিধানসভার অভ্যন্তরের পরিষদীয় ক্ষেত্রে বিরোধী দল হিসাবে বা বিরোধী দলনেতা হিসাবে কাদেরকে স্বীকৃতি দেওয়া হবে সেই স্বীকৃতির বিষয়কে তারা গুরুত্ব দিয়ে তারা দেখবেন, এবং সেই কারণে বিধানসভার অভ্যন্তরের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই প্রক্রিয়া সমাপ্ত হলেও পরবর্তী ধাপে কি হতে চলেছে তার একটা আঁচ এখান থেকে পাওয়া যাবে, এবং যেভাবে এতগুলো বিধায়কদের সই
হয়েছে, আজকে একাধিক বিধায়ক এখানে উপস্থিত থেকেছেন, সমর্থন তারা জানাতে তারা শুরু করেছেন, ফলে পরবর্তী প্রক্রিয়া বা ধাপে এগোনোর ক্ষেত্রে সে অর্থে কোনো বাধা আর থাকছে না বলেই মনে করার। তবে স্পিকার আজকে চিঠি পাওয়ার পর আবারও তোমাকে বললাম, আজকে হচ্ছে 3রা জুন, 18ই জুন বিধানসভার অধিবেশন বসার কথা রয়েছে। তিনি যদি মনে করেন এই চিঠি দেখেই তিনি সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলনেতা হিসাবে যাদের নাম ঋতব্রত সন্দীপনরা প্রস্তাব করছেন তাদেরকে এক্ষুনি জানিয়ে দেবেন, ভালো। আর যদি মনে করেন যে তিনি 18ই জুন পর্যন্ত অপেক্ষা করবেন, একেবারে বিধানসভা অধিবেশনের শুরু যখন হবে তখন তিনি ঘোষণা করবেন, তাহলে তাই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু বিধানসভার ইতিহাসে সাম্প্রতিক সময় অন্তত শেষ 4টি যে বিধানসভার অধিবেশন হয়েছে সেখানে এই ধরনের কোনো নজির সে অর্থে নেই, ফলে যারা বিধানসভা সম্পর্কে ওয়াকিবহাল অবহিত তারা মনে করতে পারছেন না এক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারের সিদ্ধান্তটি কি হতে চলেছে। কারণ কাস্টোডিয়ান হচ্ছে বিধানসভা স্পিকার, তিনি যে সিদ্ধান্ত জানাবেন সেটাই চূড়ান্ত, এবং তিনি কবে জানাবেন সেটা একেবারে তার হিসাবের ওপরই নির্ভর করে রয়েছে। এবং প্রথমেই আমি তোমাকে একদম বিধানসভার নিয়ম অনুযায়ী কি হতে চলেছে তার আমি তোমাকে বলেছি, এবং তার প্রেক্ষিতে আজকে নির্ভর করবে যে চিঠি নাকি ফ্লোর টেস্ট, কার ওপর নির্ভর করে ঋতব্রত সন্দীপনদেরকে দায়িত্ব দেবেন বিধানসভার অধ্যক্ষ।